যেটা আপনি আগে মেনশন করছেন যে ডক্টর হওয়ার পরেও রেসিডেন্সি করার পরেও অনেকেই তো জব পায় না ইন দ্য বিগিনিংয়ে। এই চ্যালেঞ্জগুলো তো আপনিও ফেস করছেন, এইটা থেকেও কিভাবে মানুষ মানে ওভারকাম করবে, যদি একটু দু এক লাইনে বলেন। অনেকের যাদের পাশ করে বসে আছে যে গ্যাপ, বয়স বেড়ে গেছে, স্কোর ভালো না, পাচ্ছে না, তারা আসলে অনেকে ফ্রাস্ট্রেটেড। অনেকে আমি জানি তাদেরকে আমি বলবো যে ফ্রাস্ট্রেট না হয়ে তারা যেন বসে না থেকে অন্য লাইনে চলে যায়। আপনি যে ইস্টসাইড পেডিয়াট্রিক্স করলেন 96-এ, আপনাকে কি ইন্সপায়ার করলো এবং প্রথম অনেক চ্যালেঞ্জেস আপনি ফেস করছেন, এটা যদি নিয়ে একটু বলেন। যখন শুরু করলাম যে পেশেন্ট কম, এমপ্লয়ি আছে, ওভারহেড আছে, একটা ডাক্তার অফিস নেই, তো এটা রিয়েলি চ্যালেঞ্জিং এবং ধৈর্য রাখতে হবে। হ্যাঁ, বি পজিটিভ। তার ম্যাকন, তারপর বিভিন্ন আদার্স উইকেন্ড অন্যান্য ক্লিনিকে করতাম মুন লাইটিং। তারপরে নিউবর্ন বেবি দেখতাম বিভিন্ন হসপিটালে। আচ্ছা, সেটা তো একটা রেভিনিউ আসতাম, পেশেন্টও কালেক্ট করা যেত, সার্ভাইভ করলাম। আর জর্জিয়া হলো আটলান্টা, ওইটা ক্যাপিটাল অফ অ্যালার্জি আমরা বলি, বিশেষ করে স্প্রিংয়ের সময়, পোলেন সিজনের সময়। তাদেরকে ওই বলবো যে অ্যালার্জি মেডিসিনগুলো প্রায়োরিটিন বা জারটেক এগুলো যেন বাসায় থাকে। হ্যালো এভরিওয়ান, উই আর ব্যাক উইথ আনাদার এপিসোড টকস উইথ আতহার। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা অন্যান্য দিনের মতো একজন স্পেশাল গেস্ট আপনাদের সামনে নিয়ে আসছি। উনি হচ্ছেন ডক্টর মোহাম্মদ আলী মানিক, এমডি অ্যান্ড এএফপি। উনি একজন শিশু বিশেষজ্ঞ এবং কমিউনিটি হেলথ কেয়ার লিডার। ডক্টর মোহাম্মদ আলী মানিক একজন বোর্ড সার্টিফাইড শিশু বিশেষজ্ঞ এবং আমেরিকান একাডেমি অফ পেডিয়াট্রিক্স এর ফেলো। বাংলাদেশের চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে উনি এমবিবিএস সম্পূর্ণ করার পরে তিনি টেক্সাস টেক ইউনিভার্সিটি হেলথ সেন্টার থেকে এস পাসোতে পেডিয়াট্রিক রেসিডেন্সি সম্পূর্ণ করেন। উনি জর্জিয়ার একজন অনেক ফ্যামিলিয়ার ফেস, আমরা সবাই জানেন। এবং জর্জিয়া আসার পরে উনি গুনেট মেডিকেল সেন্টারে কাজ করেন এবং 1996-এ ইস্টসাইড পেডিয়াট্রিক্স প্রতিষ্ঠা করেন, যেখানে তিনি বর্তমানে ওনার ফাউন্ডার এবং মেডিকেল ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। আমাদের সাথে আছেন ডক্টর মোহাম্মদ আলী মানিক। মানিক ভাই, কেমন আছেন? ভালো আছে, ধন্যবাদ আমাকে আমন্ত্রণ করার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি এত ব্যস্ততার মধ্যেও আমাদের সময় দিচ্ছেন। আমি আপনার পরিচয়টা ভালো করে দিতে পারি না, যে আপনি সুন্দর করে আপনার পরিচয়টা সিম্পলি আমাদের দর্শকদেরকে বলেন প্লিজ। সবাইকে শুভেচ্ছা, আসসালামু আলাইকুম। আমি ডক্টর মোহাম্মদ আলী মানিক। ঠিকই বলেছে, আমি চিটাগাং মেডিকেল কলেজ থেকে ডাক্তারি পাশ করি 1981-এ। তারপরে দেশে কিছুদিন কাজ করার পর ঢাকার রেলওয়ে হাসপাতালে ছিলাম প্রায় 3.5 বছর। তারপর স্ত্রীসহ যুক্তরাষ্ট্রে চলে আসি ইমিগ্রেন্ট হয়ে, সেটা 1987-এর অগাস্ট। আচ্ছা। মানিক ভাই, আপনি যখন আসছেন 1987-এ, আসার পরের জার্নিটা যদি আমাদের একটু শেয়ার করেন দর্শকদেরকে প্লিজ। ধন্যবাদ। আসলে এটা সত্যি একটা জার্নি, রূপকথার মতো, যে আমেরিকান ড্রিমের মতো। তো আমি বললাম, তো এখানে এসে তো অড জব করতে হলো, কেন আমি স্বামী স্ত্রী দুজনেই। আমি প্রথম জব আমার বার্গার কিংয়ে। আচ্ছা। তারপরে ম্যাকডোনাল্ডস। আচ্ছা। হ্যাঁ, ঝাড়ু দেওয়া থেকে শুরু করে সবই করতাম। তো আমার ওয়াইফের খুব খারাপ লাগতো যে আমি দেশে ডাক্তার ছিলাম, এখানে এসব করছি। তাই বললাম যে ধৈর্য ধরো, বেশি দিন না, এই কষ্টের পরেই সুখ আসবে। তারপরে তো আমরা থাকতাম বিফোর হায়াতে, বিফোর ব্রাঞ্চে। তো ওইখানেই পাশেই ম্যাকডোনাল্ডস ছিল, ওইখানে কাজ করতাম। তারপরে এটা ছিল 1987-88-এর দিকে। তারপর চলে গেলাম, একটা ছোট একটা গাড়ি কিনলাম, ডাটসন B10। আচ্ছা। কিনে তখন ওই লেনক্সে একটা টেরেস গার্ডেন ইন বলে একটা খুব পপুলার হোটেল ছিল, তো সেখানে বাস বয়ের কাজ দিয়ে শুরু। আচ্ছা। তো বাসার থেকে সকালবেলা চলে বাস বয়, তারপর রুম সার্ভিস। আচ্ছা। তো বাসার থেকে সকালবেলা একটা টুনা ফিশের স্যান্ডউইচ নিয়ে চলে যেতাম এমরি লাইব্রেরিতে। তো ওইখানে যে পড়াশোনা করতাম। পরে 3:30 থেকে শুরু করতাম আবার সেই কাজ, রুম সার্ভিসের কাজ। আচ্ছা। হ্যাঁ, তো এভাবেই এর মধ্যে আবার পরীক্ষাও দিলাম, যে ইউএস তখন ছিল FMGEMS, মেডিকেল গ্রাজুয়েটস এক্সামিনেশন টেস্ট। হ্যাঁ, তো ওটা পার্ট 1 পার্ট 2 ছিল। হ্যাঁ, প্রথম 2বার হয়নি, পরে থার্ড টাইমে আল্লাহর ইচ্ছায় মানে একসাথেই পাশ করে গেলাম, আলহামদুলিল্লাহ। তারপর তো রেসিডেন্সির জন্য চারিদিকে, হ্যাঁ, নিউ ইয়র্কে গেলাম রেসিডেন্সি খোঁজ করতে। এর মধ্যে আমার ওয়াইফ দেশে চলে গেলাম, একটা বাচ্চাও হলো, মেয়ে। এর মধ্যে আমি নিউ ইয়র্কে ছিলাম
তো ওইখানে রেসিডেন্সি পেলাম না। তারপরে বাংলাদেশি ডাক্তার সে রেফার করলো যে টেক্সাস টেক আলপাসোতে, সে ওইখানে রেসিডেন্সি করেছে, জি তো ওইখানে অ্যাপ্লাই করতে। তো ওইখানে অ্যাপ্লাই করলাম, ইন্টারভিউ দিলাম, আল্লাহর রহমতে ওখানে হয়ে গেল। সেটা ছিল 92-তে, 92 to 95 টেক্সাস টেক আলপাসো মেক্সিকান বর্ডারে, টেক্সাস টেক ইউনিভার্সিটি হেলথ সেন্টারে তো পিডিয়াট্রিক্সে রেসিডেন্সি শুরু করলাম। এখানে একটা বলে রাখা দরকার যে আমি যে পিডিয়াট্রিশিয়ান হব এটার কোনো প্ল্যান ছিল না তখন। রেসিডেন্সি পাওয়া এত টাফ ছিল, আচ্ছা যেখানে ফুড স্টেপ রাখা যায় সেটাই। তার মনে করলাম যদি পিডিয়াট্রিক্সে ঢুকি, যদি ভালো না লাগে তাহলে তো চেঞ্জ করা যাবে। রাইট। তারপর দেখলাম আস্তে আস্তে ভালোই লেগে গেল। আচ্ছা আচ্ছা, সেই থেকে যাত্রা শুরু। খুব সুন্দর করে বলছেন। আচ্ছা, তো এখানে জর্জিয়াতে ব্যাক করলেন, আসার পরে আপনি এখানে যে শুরু করলেন আপনার কোথায় গুনেট মেডিকেল সেন্টারে আপনি প্রথম কাজ শুরু করছেন, ওখানে কতদিন ছিলেন আপনি? এটাও একটা সুন্দর কাহিনী আছে কেন এখানে আসলাম। আমি প্রথম কিন্তু এখানে কর্পাস ক্রিস্টি বলে একটা জায়গা আছে হিউস্টন থেকে, আচ্ছা একটা ড্রাইভ, খুব সুন্দর জায়গা। ওখানে একজন ইন্ডিয়ান ডাক্তারের ওখানে প্রথম আমি ইন্টারভিউ দিলাম চাকরির জন্য, পিডিয়াট্রিশিয়ান হিসেবে তার ক্লিনিকে জয়েন করার জন্য। এমনকি ওখানে প্রায় আমি সব ঠিকঠাক হয়ে গিয়েছিল, ভালো অফারও ছিল, কিন্তু তারপরে আবার দেখলাম যে গুনেট মেডিকেলের একটা অফার ছিল, এখানে অ্যাপ্লাই করলাম। তো তারাও ইন্টারভিউ করলো, কিন্তু আমার একটা ইয়ে ছিল যে এখানে আমি 87 থেকে 91 পর্যন্ত ছিলাম। আচ্ছা আচ্ছা, প্রথম জায়গা চলে আসবেন। অনেক বাংলাদেশি এখানে, কিন্তু কর্পাস ক্রিস্টি তো কোনো বাঙালি নাই। তো ওটা চিন্তা করে কিছু লস দিয়ে হলেও কম বেতনে এখানে জয়েন করলাম। আচ্ছা, এখানে বলে রেখা বলে যখন 87-এ আসি তখন মাত্র 300 জন বাংলাদেশি এখানে ছিল। আচ্ছা আচ্ছা, তাহলে তো আপনি অনেক অনেক আগে এখানে প্রথম বাঙালি ছিলেন এখানে, এদের মধ্যে একজন আপনি। হ্যাঁ, তো এই জন্য এটা একটা সবাইকে চিনতাম। এটার মানে তখন যে একটা এখানে আত্মীয় স্বজন ইনলসরাও আছে, সেই যে একটা দুর্বলতা, এই জন্য এটাই চুজ করে নিলাম। আমি ঠিক সিদ্ধান্তই নিয়েছি। হ্যাঁ, তারপরে 96-এ আপনি আপনার নিজের প্রতিষ্ঠানটা ওপেন করলেন। হ্যাঁ, আমি 1 বছর ছিলাম গুনেট মেডিকেলে, ওদের যে ক্লিনিক ছিল অ্যাজ এন এমপ্লয়ি। পরে আমি চিন্তা করলাম যে দেখি নিজেই শুরু করি না কেন। আচ্ছা আচ্ছা, এখানে এত ইয়া আছে, পিডিয়াট্রিশিয়ানের দরকারও, আর এবং বাংলাদেশি কমিউনিটিও হবে, সব চেষ্টা করে দেখি। তখন যদিও আমাকে গুনেট মেডিকেল ওরা বলেছিল ডক্টর আলী ক্যান সার্ভাইভ 6 মান্থ, হ্যাঁ, ইটস ভেরি টাফ টু স্টার্ট নিউ প্র্যাকটিস। হ্যাঁ, আসলে তখন খুব কষ্ট ছিল। তো আমি শুরু করে দিলাম, এবং ওই আবার মুন লাইটিংও করতাম চারিদিকে টু সার্ভাইভ। তা আস্তে আস্তে কেমন হয়ে গেল। ঠিক আছে, আলহামদুলিল্লাহ, খুব সুন্দর করে বলছেন। মানিক ভাই আপনি আপনার এই মুহূর্তে যে স্পেশালিটি গুলো কি কি? আমি জানি যে আপনি অবশ্যই নবজাতকের যত্ন, অ্যাজমা এবং অ্যালার্জি চিকিৎসায় খুব বেশি দক্ষতা রাখেন। আপনি যদি এইগুলা নিয়ে একটু বলেন আমাদেরকে প্লিজ। হ্যাঁ, আমাদের তো প্রাইমারি কেয়ার পিডিয়াট্রিশিয়ান, আমাদের নিউবর্ন থেকে আপ টু 19 ইয়ার্স আমরা দেখি। এর মধ্যে তো মানে সবই যেটা হয়, সব ধরনের অসুখই আসে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, তো নিউবর্ন কেয়ার থেকে শুরু করে তারপর ওই অ্যাজমা, অ্যালার্জি, এক্সিমা, আর যত কমন ডিজিজ আছে এর মধ্যে আবার কিছু আছে যেমন ADHD, হাইপার অ্যাক্টিভিটি, যেটা ওইসব বাচ্চাদেরও আমরা টেক কেয়ার করি, ডায়াগনোসিস করি এবং পাঠাই স্পেশালিস্টের কাছে। তার মধ্যে আজকাল যেটা বেশি হয়, আবার একটা জিনিস আমি দেখলাম যে প্রতিটা 30টা পেশেন্টে একজন এই অটিজম, এটা আজকে এত বেশি বাড়ছে। তো এদেরকে যত আর্লি ডায়াগনোসিস করা যায়, হ্যাঁ, তত ভালো। যেমন 18 মান্থের পরেই আমরা এটা লক্ষ্য করি। প্রথম ওদের আসে যেমন স্পিচ ডিলে, কথা বলে না অন্য বাচ্চাদের মতো, বা আমার এটাই। তারপর দেখি ওরা অনেক সময় পটি ট্রেনিংটাও হয় না, এবং তারা ওই অফিসে আসলে বোঝা যায় অন্য বাচ্চাদের একই এজের একটু ডিফারেন্ট, যে তাদের আই কন্ট্যাক্ট হয় না, আর ভেরি সেন্সিটিভ তাদের ইয়ার সাউন্ড। এবং অন্য বাচ্চাদের যেমন পরীক্ষা করতে সুবিধা হয় কারণ হবে ওরা টাচই করতে দিবে না। আচ্ছা আচ্ছা, তো এইসব কিছু সফট সাইন, এগুলো দেখেই আমরা তখন আবার রেফার করে দেই
আচ্ছা আচ্ছা আচ্ছা, খুব সুন্দর করে বলছেন। আমরা এই বিষয় নিয়ে আরো কথা বলবো। আচ্ছা, সো আমরা এর আগে আমি যে সেটা আপনার কাছে মানে সবাইকে জিজ্ঞেস করি যে কি আপনাকে ইন্সপায়ার্ড করলো যে আপনি একজন ডক্টর হবেন এবং তারপরে আপনি শিশু বিশেষজ্ঞ হিসেবে কাজ করবেন, এই বিষয়টা যে 2 লাইনে বলেন আপনি প্লিজ। ডাক্তার হওয়ার এটা আমার একটা ইচ্ছে ছিল। আমরা 2 ভাই। আচ্ছা। আমার বড় ভাই বুয়েটের ইঞ্জিনিয়ার। আচ্ছা আচ্ছা আমি কিন্তু প্রথম দিকে বুয়েটে আর্কিটেকচারে ভর্তি হয়ে গিয়েছিলাম আচ্ছা, আচ্ছা। মেডিকেলের চান্স পাওয়ার আগে, জি এবং এখানে 1 বছরের অ্যাডভান্স বেতন দিয়ে ভর্তি হয়ে গেছিলাম। সেটা ছিল হয়তো মানে 76-এ। 76। আচ্ছা, কিন্তু এই যে আমার ইচ্ছা যে আপনি ডক্টর হবেন। হ্যাঁ, 1 ভাই ইঞ্জিনিয়ার একটা ডাক্তার হোক, তারপর চিরাং মেডিকেলে চলে গেলাম আর কি। আচ্ছা আচ্ছা, আমার আব্বু একজন ডাক্তার ছিলেন, তো ওটাও একটা আমার নিজের প্র্যাকটিস আপনাকে ছিল। ইন্সপায়ার করছে। হ্যাঁ। জি জি জি, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, সো আপনি যখন মানে বাংলাদেশ থেকে মেডিকেল স্কুলে পড়লেন চিটাগাং মেডিকেল কলেজে, তো এইটা করার পরে এখানে আসার পরে তো অনেকেই চিন্তা করে যে এখানে কিভাবে কন্টিনিউ করবে, এবং অনেকেই করতে পারে না। আপনি এই যে নিজেকে ইন্সপায়ার করলেন, এরপরে আপনি আবার এটা কন্টিনিউ করলেন, আলহামদুলিল্লাহ ইউ আর সাকসেসফুল নাও। এই জিনিসটা কিভাবে আপনি মূল্যায়ন করবেন? হ্যাঁ, আসলে এখানে না আসলে জি এখানে যে ডাক্তারি আসলে খুবই টাফ, একদম পুরো যে পার্ট 1 পার্ট 2 পার্ট 3 এগুলি জি, পাস করা পরীক্ষা সত্যি কঠিন না? টাফ। আমাদের বাইরে থেকে আমরা যারা আসি, জি বিশেষ করে সেই সময়, এখন হয়তো অনেক অ্যাডভান্স হয়েছে, জি সবাই ফ্যামিলিয়ার এখানকার রিয়ার সম্বন্ধে, কিন্তু সেই সময় মানে এখানে এসে এই ওদের যে বেসিক সায়েন্স যেটা, এটা তো আমাদের এখানে এত পড়ানো হতো না, মানে এটা অনেকটা নতুন ছিল আমাদের কাছে। জি তো এই জন্য আমি এসে প্রথমে যদিও একটা ক্যাপলান কোর্স ছিল নিয়েছিলাম, একটু এক্সপেন্সিভ, কিন্তু তাও কুলে উঠতে পারি নাই। তারপর আসলে এই পাস করার পরে যে পড়াশোনা করার পরে অনেক কিছু জানা গেল আচ্ছা আচ্ছা একাডেমিক্যালি, থিওরিটিক্যালি। তারপরে যে রেসিডেন্সি, জি এটা হলো আসল জিনিস। রেসিডেন্সিটা হলো মনে হয় যে আর্মিতে যা থাকে অনেক hard। সার্ভাইভ, হ্যাঁ, আর্মি যে পাসিং আউট পর্যন্ত থাকা, তো রেসিডেন্সিটা রিয়েলি টাফ। আচ্ছা আচ্ছা আমার তো এক নাগারে হতো, মানে 36 ঘন্টা পর্যন্ত ডিউটি থাকতো, এবং ফার্স্ট ইয়ারে তো অনেক বেশি কাজ। জি আর প্রবলেম ছিল যে অনেক মানে আমি আসার পরে যে রেলওয়ে হাসপাতাল থেকে আসার পর আমার এর মধ্যে তো অনেকটা গ্যাপ পড়ে গিয়েছিল। তো জি। এখানকার নতুন সিস্টেম তো একটা ভালো, যে জায়গায় আমি ট্রেনিং করেছি টেক্সাস টেক ইউনিভার্সিটি হেলথ সায়েন্স সেন্টার জি। এল পাসো, এটা আসলে ট্রেনিং এর জন্য ওয়ান অফ দ্য বেস্ট। আচ্ছা কেন, এল পাসো ছিল একটা মেক্সিকান বর্ডারে, হুয়ারেস ছিল একটা সিটি, মাঝখান দিয়ে রিও গ্রান্ডে রিভার। তো এই 2টা সিটির মধ্যে একটা চুক্তি ছিল যে হুয়ারেস থেকে যারাই আসবে মেক্সিকান পেশেন্ট, এখানে ওখানে একটা হসপিটাল ছিল, থমাসন হসপিটাল, জি ফ্রি ট্রিটমেন্ট। হ্যাঁ, তো সব ধরনের রোগী আসতো, থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি ওইটা। হ্যাঁ, যেমন বিশেষ করে আমরা পেডিয়াট্রিক্স রেসিডেন্সি করার সময় যে নিউবর্ন দেখতাম, যে হাই রিস্ক ডেলিভারি, সব উইদাউট প্রিনেটাল কেয়ার, এদের ইনফেকশন থাকতো, সব আসতো এখানে, মানে রিয়েল হ্যান্ডস অন ট্রেনিং হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, এই বিষয়টা আপনার কথা ধরে একটা জিনিস বলতে চাই যে হয় কি, তো এখন যারা আছে এই লাইনের মধ্যে, ওরা যারা রেসিডেন্সি করতেছে, আপনি তো আলহামদুলিল্লাহ আপনি জানেন যে কিভাবে এটা পাস করতে হয়, তারপরে আপনি যে কয়েকটা লাইন বলেন এদেরকে নিয়ে যারা করতেছে এবং স্ট্রাগল করতেছে, মানে তারা কি করতে হবে এটা পাস করতে হলে? এটা ফার্স্ট অল তাদের পরীক্ষা, এখন খুব পরীক্ষা পাস করতে হবে, এই মানে কমিটমেন্টটা থাকতে হবে, স্কোর ভালো করতে হবে, আচ্ছা এবং একটা কন্টিনিউশন থাকতে হবে। যারা এখানে আসে, যেমন পরীক্ষার প্রিপারেশনের সাথে সাথে তারা যেন একটা মেডিকেল ফ্যাসিলিটি, কোনো ডাক্তার অফিস বা হসপিটালে যেন একটা সপ্তাহে 2 দিন 3 দিন যেন কাজ করে, আচ্ছা শ্যাডো করে। রাইট। হ্যাঁ, তার রেজিউমেতে এটা লাগাতে হবে যে কোনো গ্যাপ হয় নাই। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এটা খুব ইম্পর্টেন্ট। আর ওটাই এখন ফার্স্ট হলো পরীক্ষা পাস করা, একটু ভালো স্কোর থাকলে তো ভালোই, আর যেন গ্যাপ না থাকে, এবং রেসিডেন্সি কারণে সে ডাক্তার অনেক দরকার হবে, অপরচুনিটি চলে আসবে। But you have to sacrifice yourself to pass the exam for sure, right? Thank you so much, মানিক ভাই। আমরা একটু ডিফারেন্ট টপিকসে যাব। এই আপনি এটাও একটা প্রশ্ন যে অনেকেই আপনার যেটা আপনি আগে মেনশন করছেন যে ডক্টর হওয়ার পরেও, রেসিডেন্সি করার পরেও এই যে মানে অনেকেই তো জব পায় না, মানে এটা বিগিনিং এ এই চ্যালেঞ্জগুলো তো আপনিও ফেস করছেন, এইটা থেকেও কিভাবে মানে মানুষ মানে ওভারকাম করবে, যদি একটু 2 লাইনে বলেন। হ্যাঁ, ওইটাই আমি যে বললাম যে অনেকের যাদের পাস করে বসে আছে, যে
হয় গ্যাপ, বয়স বেড়ে গেছে, জি। স্কুল ভালো না, জি পাচ্ছে না, তারা আসলে অনেকে ফ্রাস্ট্রেটেড, অনেকে আমি জানি এরকম নিউ ইয়র্কে আছে যে বসে থাকে। তাদেরকে আমি বলবো যে ফ্রাস্ট্রেটেড না হয়ে জি তারা যেন বসে না থাকে, তারা যেন একটু অন্য লাইনে চলে যায়, মেডিকেল ফিল্ডে তাদের ওই সময়টা তারা যদি ফিজিশিয়ানস অ্যাসিস্ট্যান্ট বা নার্স প্র্যাকটিশনার বা ওই কোর্সটা যদি করে ফেলে, জি হ্যাঁ, তাহলে ভালো চাকরি পাওয়া যায়, রাইট এবং গুড স্যালারি এবং যে ভালো জায়গায় পজিশনে তারা থাকতে পারবে, রাইট অন্তত মেডিকেল ফিল্ডেই আছে। জি হ্যাঁ, একদম যেন হাল ছেড়ে না দিয়ে যেন ফ্রাস্ট্রেশন হয়ে যেন অর্জন করতে করতে যদি সিনিয়র ডাক্তার, মানে ওই জিনিসটা তাদেরকে ঝেড়ে ফেলতে হবে, রাইট হ্যাঁ তারা যেন সাথে সাথে ওদিকে চলে যায়। রাইট রাইট থ্যাংক ইউ সো মাচ মানিক ভাই একটা কোয়েশ্চেন হচ্ছে আপনার কাছে যে আপনি যে ইনসাইড পেডিয়াট্রিক্স ওপেন করলেন 96-এ, আপনাকে কি ইন্সপায়ার করলো? এবং আপনি যেটা আগেই বলছেন যে প্রথম অনেক চ্যালেঞ্জেস আপনি ফেস করছেন, এটা যদি নিয়ে একটু বলেন প্লিজ। হ্যাঁ, ওই তো প্রথম তো যখন শুরু করলাম যে পেশেন্ট কম কম, এমপ্লয়ি আছে, তো ওভারহেড আছে একটা ডাক্তার অফিস নিয়ে, তো ওইটা রিয়েলি চ্যালেঞ্জিং এবং ধৈর্য রাখতে হবে। হ্যাঁ, বি পজিটিভ। তো আমি ভেবেছিলাম, তো আমি যখন ম্যাকন, তবে বিভিন্ন আদার্স উইকেন্ডে অন্যান্য ক্লিনিকে ইয়ে করতাম, মুন লাইটিং, তারপরে নিউবর্ন বেবি দেখতাম বিভিন্ন হসপিটালে। হ্যাঁ, আচ্ছা সেটাতে একটা রেভিনিউ আসতো এবং পেশেন্টও কালেক্ট করা যেত। ওইভাবেই আর কি মানে সার্ভাইভ করলাম আর কি। আচ্ছা আচ্ছা খুব আস্তে সুন্দর। আস্তে তারপরে তো ওই হয় যেটা লেগে থাকলে থাকলে এবং যদি স্যাটিসফাই হয় পেশেন্ট, তখন ওই যে মাউথ ওয়ার্ডসে মানে মানুষ অনেকেই হ্যাঁ একজনের রিকমেন্ড করে যে হ্যাঁ আমি ওনার কাছে গেছিলাম, হ্যাঁ এটা। আচ্ছা আচ্ছা মানিক ভাই, আমরা একটু ডিফারেন্ট টপিকসে যাব, যেটা নিয়ে আমরা মেইন টপিকসটা হচ্ছে যে আমাদের যে চিলড্রেনগুলোর মধ্যে আমাদের যে প্যারেন্টস আছে, আমি অ্যাজ এ প্যারেন্টস আমি বলতেছি, অ্যাজ এ প্যারেন্ট আমাদের মধ্যে যে বন্ডিংটা কিভাবে আমরা আরো দৃঢ় করতে পারি। এবং আপনি দেখতেছেন, আপনারা তো সবসময় দেখবেন, ইদানিং দেখতেছেন যে এটা বন্ডিংটা কমে যাচ্ছে। এই বিষয়টা যদি আপনি কয়েকটা লাইনে বলেন, কি মিসিং হচ্ছে আমাদের মধ্যে মানে বাচ্চাদের সাথে প্যারেন্টসের যে বন্ডিংটা? ওটাই প্রথম বন্ডিং তো শুরু হয় বাচ্চা নিউবর্ন বেবির থেকে, মার ব্রেস্ট ফিডিং। আই উইল রিকমেন্ড ব্রেস্ট ফিড অ্যাট লিস্ট 6 মান্থ। আচ্ছা আচ্ছা হ্যাঁ, এটা একটা গুড বন্ডিং এর। আর একটা হলো যেটা হয় যদি দুজন প্যারেন্টসই যদি ওয়ার্কিং হয়, এটা একটা ডিফিকাল্ট হয়েছে। যদি বাংলাদেশের মতো তো ওই লাক্সারি নেই যে এখানে বাবা মা থাকে যে তারা টেক কেয়ার করবে, অনেকের তো আত্মীয় স্বজন নাই, তো যে ডে কেয়ারে রাখা হয়। তো ওটাই আর কি, জাস্ট যেন যতটুকু পারে বাচ্চাদের যেন আমরা সময় দিই, হ্যাঁ, যেন আমরা বেশি একটা বাচ্চা অন্তত বড় 2 বছর 3 বছর না হওয়া পর্যন্ত তাকে যেন একা রেখে না যাই, পার্টিতে চলে না যাই। হ্যাঁ, বাচ্চাকে যেন সাথে সাথেই রাখি আর কি। হ্যাঁ, রাইট এটাই, এবং যত সময় দেওয়া যায় বাচ্চাদেরকে, যত সময় দেওয়া যায়। হ্যাঁ, যে বাইরে গেলাম বাচ্চাদের নিয়ে বিভিন্ন, যারা বিশেষ করে ওই 2 বছরের পর বাচ্চাদের নিয়ে বিভিন্ন জায়গায় যাওয়া, পার্কে যাওয়া, কোনো ওদের ঘরে না রেখে আর কি। ঠিক আছে, আমরা তাদের সাথে সময় কাটানো, রাতের বেলা গল্প বলা, বাচ্চাদের খেলা, খেলাধুলা করা, এটা বোধ একাডেমিক এবং তাদের মেন্টালি তারা অনেকটা ইয়া হবে। আচ্ছা আচ্ছা, সুন্দর করে বলছেন মানিক ভাই। এই আপনি তো এখন সবসময় দেখেন, এই মানে যখনই কোনো পেশেন্ট আপনার কাছে আসে, নিউবর্ন বেবি আসে, কি কি বিষয়টা আপনি লক্ষ্য করেন যে মানে কি কি জিনিসের মিসিং হয় বেশিরভাগ সময়? আপনাদের মায়েরা অথবা বাবারা করে না, মানে এই প্যারেন্টসরা করতে পারে না, কি কি জিনিসগুলো মিসিং থাকে বেশি? হ্যাঁ, ওই যে নিউবর্ন অনেক সময় যেটা হয়, ফার্স্ট টাইম লাইক ফার্স্ট প্যারেন্টস যখন হয়, তাদের একটু ডিফিকাল্ট। ওই যে বললাম যে তাদের যদি মারা না থাকে, না থাকে, তারা যে হেল্পিং হ্যান্ডটা পায় না, নিজেদের খুব ডিফিকাল্ট হয়। তো ওই তারা তো অনেক অ্যাংশাস থাকে। তাদের যেটা হয় যে বাচ্চারা হলেই ওই যে বাচ্চা কিন্তু প্রথমেই ওই রাতের বেলা একটু কান্নাকাটি করে, দিনের বেলা একটু ঘুমায়, তো বাচ্চাদের স্লিপটার
ঠিক ইয়া হয় না, তখন ফিক্স হয় না। ডিফিকাল্টিস হ্যাঁ যায়। তো ওই সময় বলবো যে বাচ্চারা যখন ঘুমায় দিনের বেলা, প্যারেন্টসও দিনের বেলা ঘুমায় আচ্ছা, নিতে, আচ্ছা। রাতের বেলা তাহলে তারাও এনার্জি পাবে আর কি, রাইট হ্যাঁ। নাহলে হবে। আর যেটা ওই কোনো নিউবর্ন বাচ্চাদের কোনো অসুবিধা হলে ডাক্তারের কাছে যাওয়া, নিজেরা যেন ট্রিটমেন্ট না করে। জি। আমার একটা নিউবর্ন বেবির যেমন অনেক সময় দেখা যায় যে তারা ঠিক মতো খাচ্ছে না, বুকের দুধ পাচ্ছে না, জি, হ্যাঁ, জি। না ওটা একটু তারা প্রথম দিকে তো কমই পাবে কোলেস্ট্রল, যেন কন্টিনিউ ব্রেস্ট ফিডিংই করতে থাকে। আর যদি লক্ষ্য রাখতে হবে যে একটা বাচ্চা ফ্লুইড পাচ্ছে, জি। যে তার ওয়েট ডায়াপার কাউন্ট করে, 24 আওয়ার্স অ্যাটলিস্ট 6 ওয়েট ডায়াপার হলে বুঝতে হবে যে বাচ্চা ঠিক আছে, নরমাল। ঘাবড়াবার কিছু নেই। আর আচ্ছা 3 সপ্তাহ পরে বাচ্চা অনেক সময় সন্ধ্যাবেলা শুধু কাঁদবে, ইন দ্য ইভিনিং উইদাউট রিজন, আচ্ছা আচ্ছা। ফেস লাল হয়ে যায়, পা উঠে যায়, ওটা আমরা বলি কলিক। হ্যাঁ, তো ওটা ওই গ্রোয়িং পেন, নার্ভ, জিআই ট্র্যাক্টে হচ্ছে ওগুলির ব্যথা। তো এটা চলে যায় 3 মাসের মধ্যে। আচ্ছা, জি, জি। ওটাকে তাদের ধৈর্য ধরে হ্যান্ডেল হ্যান্ডেল করতে করতে হবে। হবে। জি। জাস্ট বান্ডেল আপ অ্যান্ড জাস্ট রক, ওয়াক অ্যারাউন্ড। হ্যাঁ, আর অনেক সময় আমাদের দেশে যে গ্রাইপ ওয়াটার দেয়, জি। এখানে আমরা অ্যান্টি গ্যাস ড্রপসও দিতে বলি। জি। এটাই। আর একটা জিনিস হলো যে বাচ্চাদের যেটা অনেক সময় যে মুখে কিছু র্যাশ থাকে, জি। নিউবর্নে একটি বলি, আবার শরীরেও র্যাশ থাকে, যে নর্মাল চলে যায়। আচ্ছা মানে খুব সুন্দর করে বলছেন। আচ্ছা একটা কমন কোয়েশ্চন আমাদের সমাজের, আমাদের বর্তমান সময়ে সবারই, যে বাচ্চারা খেতে চায় না। ফর এক্সাম্পল আই হ্যাভ এ সান 2 years and 4 months, সো তো খেতে চায় না কিছু, এইটা আপনি কিভাবে বলবেন, এইটার সমস্যাটা কি? হ্যাঁ, এটা ভেরি কমন প্রবলেম। জি। হ্যাঁ, বাচ্চাদের একটা আছে, ওরা এই সময়, মানে আমি যেটাই বলবো যেন ফোর্স করা না হয়। ফোর্স, আচ্ছা আচ্ছা। ফোর্স করলে বাচ্চারা খেতে চাবে না। এবং ওদের ওয়েট গেইনটাও দেখতে হবে। সাধারণত একটা বার্থ ওয়েট বাচ্চা, নিউবর্ন বেবি 3 গুণ হয়ে যায় বডি ওয়েট 1 বছরে। আচ্ছা। যদি 7 পাউন্ড হয়, তার ওয়েট 21 পাউন্ড হবে। আচ্ছা ওয়েট গেইন যদি ঠিক থাকে, মাইলস্টোনসগুলো যদি ঠিক থাকে, তাহলে চিন্তা না। আর বাচ্চাদের আমরা রেকমেন্ড করি যে আমাদের বিশেষ করে সাবকন্টিনেন্টের বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়ার এখানে প্যারেন্টসদের অভ্যাস হলো বোতল ফিডার, এটাকে অনেক দিন তারা খাওয়াইতে থাকে। খাওয়াতেই থাকে। তাহলে কি ওটা ফিডার হলো, ওটা সাক করে, আচ্ছা। এটা একটা অভ্যাস হয়ে যায় ওদের, সাকিং। হ্যাঁ, খুব সুদিং এফেক্ট। কিন্তু ওই সলিড যখন শুরু করবে, তখন তো বাইট করতে হয়, এই জিনিসটা ওদের হয় না, তখন সলিড জিনিস তারা মুখে রেখে চুষতে থাকে। রাইট। তাই এখন আমেরিকান একাডেমি অফ পিডিয়াট্রিক্স বলে যে 6 মাস পরেই বোতল বন্ধ করে দেওয়ার সিপি জন্য। কাপ। আচ্ছা আচ্ছা। সিপি কাপ। আর ওই যখন খাবে 1 বছরের পরে হাই চেয়ারে বাচ্চাকে নিয়ে লেট দেম প্লে উইথ দ্য ফুড। হ্যাঁ, কিন্তু সবাই একসাথে খেলে হি অর শি উইল লার্ন। হ্যাঁ, লার্ন। আচ্ছা তা এনজয় করবে। আর ওই বললাম তো, জোর করে দৌড়ে বাচ্চাকে জোর করে খাওয়ানোর থেকে এটা তো না করা ভালো। আচ্ছা। আর যেন জাঙ্ক ফুড না খায়। জাঙ্ক ফুড, অনেক সময় আমরা ক্যান্ডি দেই, চিপস দেই বাচ্চাদের। হ্যাঁ, বাইরের খাবারগুলো দেওয়া হয় নিয়ে আসি আদর করার জন্য, হ্যাঁ, ওইগুলো অ্যাভয়েড আচ্ছা আচ্ছা। আরেকটা বিষয় মানিক ভাই, যেটা খুব বেশি মানুষ কমপ্লেন করে অ্যাবাউট বাচ্চাদের ঘুমের বিষয়ে। ইভেন দো মাই সান 2 years and 4 months, but still he is I mean we are struggling, ওর মানে ঘুমের টাইমটা ঠিক করতে পারতেছে না। এটা একটু যদি সাজেস্ট করেন, কি কি জিনিসগুলো করলে হয়তো বা জিনিসটা ইনশাআল্লাহ সলভ হবে? হ্যাঁ, এটা অনেক সময় কি বাসার পরিবেশের উপরও নির্ভর করে। যে বাসা অনেক সময় দেখা যায় যে রাত অনেকক্ষণ পর্যন্ত টিভি দেখা হয়, করা হয়, বিশেষ করে টডলার বাচ্চারা তখন ওই বাবা মার সাথেই থাকে। এই জিনিস বাবা মাদেরও আর কি ওটা কন্ট্রোল করতে হবে, ঠিক টাইম মতো ঘুমাতে হবে, ওদেরকে আর্লি বেড নিয়ে যাওয়ার। যেসব বাচ্চা খুব চঞ্চল, দিনের বেলা লেট দেম প্লে, ওরা টায়ার্ড হয়ে যাবে, যেন বিকালের দিকে শাওয়ার দিয়ে শুয়ে দিলে এবং সুদিং মিউজিক ছেড়ে তখন ওদের একটা আলাদা রুম করা উচিত। হ্যাঁ, প্যারেন্টসদের সাথে যেন না ঘুমায়। তাহলে হ্যাঁ, ওদের এটা প্যারেন্টসদের সাথে ঘুমালে অনেক সময় ঘুমে ডিস্টার্ব হয়। ও আচ্ছা। হ্যাঁ, তো ওই সুদিং ইফেক্টে ওরা ঠিকই হ্যাঁ ওদের ঘুম আসবে। হ্যাঁ, ওই মিউজিকও অনেক কাজ করে। আর ওই দিনের বেলা যেন বেশি ন্যাপ না নেয়। হ্যাঁ, আচ্ছা, ওকে। দিনের বেলা বেশি ঘুমালে ওইটা রাতে তারা সজাগ থাকবে। রাইট। এবং রাতে যেন কোনো ক্যাফিন জাতীয় জিনিস যেন আবার
বাচ্চারা যেন কোক টোক সোডা ওগুলি যেন না না খায়, খায়। হ্যাঁ, আচ্ছা। তারা ঘুমে ডিস্টার্ব হয়। আচ্ছা আচ্ছা, খুব সুন্দর বলছেন। আচ্ছা মানিক ভাই, আরেকটা বিষয় যেটা আমাদের আমরা কমন দেখতে পাচ্ছি, সবচেয়ে বেশি স্বাস্থ্য সমস্যাগুলো নিয়ে আপনাদের কাছে মানুষগুলো আসে, এর মধ্যে কি কি কমন জিনিসগুলো আপনারা ইদানিং বেশি দেখতে পাচ্ছেন আপনি? এই বছরটা রিয়েলি খুব ব্যাড ফর, মানে এরকম এত ফ্লু এবং স্ট্রেপ থ্রোট আমরা দেখি নাই, হ্যাঁ, Right. খুব বেশি এই সিজনটা। এই যে ফ্লু সিজনে এই জন্য বলবো যে আই রেকমেন্ড, মানে সবাই যেন, যদিও ফ্লু শট দিলেও হয় কিন্তু জি। তবুও দেওয়া উচিত সবাইকে, হ্যাঁ, অক্টোবর থেকে শুরু করে দেওয়া উচিত ফ্লু শট। আর আচ্ছা। যখন এই ফ্লু সিজনে একটু মানে স্কুল থেকে অন্য বাচ্চা থেকে আসে এবং ইটস ভেরি কন্টেজিয়াস, জি। সো ওইভাবে আমাদেরকে ইয়ে করতে হবে। আর স্ট্রেপ থ্রোটটা যেটা বলা ইনফেকশন, সেটাও খুব হচ্ছে এবং এটাও কন্টেজিয়াস। যাদের একবার স্ট্রেপ হলে যেন তাদের সাথে ক্লোজ কন্ট্যাক্ট না হয়, একই গ্লাস স্পুন এবং হাগিং কিসিং যেন না করে, হ্যাঁ, আচ্ছা আচ্ছা। খুব বেশি হচ্ছে ইদানিং। এটা আর একটা জিনিস হয়েছিল এবার, আমরা এত বেশি আমি আর দেখিনি কোনো বছর, যে হ্যান্ড ফুট মাউথ ডিজিজ বলি আমরা, আচ্ছা হ্যাঁ, এটাও ডে কেয়ার এবং স্কুলে খুব হলেই বাচ্চাদের স্কুলে আর রাখে না, যে আচ্ছা। এক সপ্তাহ এটাও কন্টেজিয়াস। তো এটা হবে শুধু হাতের তালুতে, পায়ের তালুতে আর মুখের একটা র্যাশ, আর অন্য Okay. কোথাও না। এই জন্য হ্যান্ড ফুট মাউথ, আচ্ছা আচ্ছা। আর এটা ভাইরাল কোনো স্পেসিফিক কোনো ট্রিটমেন্ট নাই, নাই, হ্যাঁ। ওগুলো আচ্ছা, হচ্ছে আচ্ছা। বেশি। হ্যাঁ, আর তো জর্জিয়া হলো আটলান্টা, ওইটা ক্যাপিটাল অফ অ্যালার্জি আমরা বলি, বিশেষ করে স্প্রিং এর সময়, পোলেন সিজনের সময় বলেছেন, আচ্ছা। তখন খুব হয়। এই জন্য ওই সময় যাদের বেশি পোলেন অ্যালার্জি তাদেরকে ওই বলবো যে ওই অ্যালার্জি মেডিসিনগুলো ক্লারিটিন বা জারটেক এগুলি যেন বাসায় থাকে, থাকে, হ্যাঁ। ইয়া করে, আর যতটুকু পারা যায় অ্যাভয়েড করা আউটসাইড। আচ্ছা আচ্ছা, খুব সুন্দর করে বলছেন। আচ্ছা মানিক ভাই, যেটা হয় আরেকটা বিষয় আমি আপনাকে মেনশন করতে চাচ্ছি যে মানে আপনি জানেন যে বাংলাদেশ থেকে যখন কেউ নতুন ইমিগ্রেন্ট আসে, ওদের সাথে বাচ্চা থাকে, ওদের অনেকেই জানে না যে কি কি ভ্যাকসিনগুলো নিতে হবে, এবং আপনি যদি জাস্ট সিম্পলি সব কি মানে ভ্যাকসিন কত মাস থেকে শুরু করে কয়টা ভ্যাকসিন নিতে হয়, একটা যে সিম্পলি আমাদেরকে প্লিজ দর্শকদের বলেন। ধন্যবাদ, এটা সুন্দর প্রশ্ন। হ্যাঁ, ভ্যাকসিন আজকাল হসপিটালে যখন নিউবর্ন হয় ওখানে হেপাটাইটিস বি এর ফার্স্ট ডোজটা দিয়ে দেওয়া হয়, ফার্স্ট ডোজ, ওকে। আর সেকেন্ডটা আমরা 1 মাস পরে দেই, আচ্ছা, হ্যাঁ, চেম্বারে, ক্লিনিকে। তারপরে 2 মান্থ, 4 মান্থ, 6 মান্থ, দেন 1 ইয়ার, 15 মান্থ, 18 মান্থ হলো ইমিউনাইজেশন। আচ্ছা বিভিন্ন ধরনের ইমিউনাইজেশন দেওয়া হয়, হ্যাঁ, এগুলি স্কেডিউল করাই আছে অ্যাকর্ডিং টু সিডিসি গাইডলাইন। জি। তারপরে নেক্সট চেক আপ হবে, যেমন 2 বছরে 18 মান্থের পর 2 ইয়ার্স চেক করে, ইফ ইট ইজ আপ টু ডেট ফর শট, নো, don't need any shot at 2 years, then 30 months, তারপর 3 years, কিন্তু নেক্সট শট হলো ভেরি ইম্পর্টেন্ট at 4 years। 4 ইয়ার্স 4 ইয়ার্সটা হলো যেটা প্রিকে, ওটাতে যাওয়ার আগে আগে স্কুল রেজিস্ট্রেশনের সময় সব ওরা দেখে, এটা 4 to 5, হ্যাঁ। তারপরে চেক আপ এভরি ইয়ার, দেন আনটিল 11 মিডল স্কুলে যাওয়ার আগে, ওটা একটা ইম্পর্টেন্ট শট। আচ্ছা, তখন দেওয়া হয় টেটনাস এবং মেনিনজাইটিস, ভেরি ইম্পর্টেন্ট। ওকে। অনেক সময় আবার ওই এইচপিভি, যেটা আমরা আমেরিকান বাচ্চাদের, এটা অপশনাল, এটা অনেকে দেয়, যে টু প্রিভেন্ট সার্ভাইকাল ক্যান্সার, আচ্ছা, ওকে। এইচপিভি, ওই শটটাও দেওয়া হয় অপশনাল। তারপর 16 ইয়ার্স হলো লাস্ট শট, আচ্ছা ভেরি ইম্পর্টেন্ট, তখন মেনিনজাইটিস দেওয়া হয় বুস্টার। আচ্ছা। এই হলো তো আমার ছেলের তো তাহলে 30 মান্থসের ওইটা দিতে হবে, মানে সময় চলে আসতেছে। 4 ইয়ার্স, আচ্ছা, তাহলে 30 মান্থসে কোনো শট নাই, 4 ইয়ার্স তাহলে নেক্সট 4 3 ইয়ার্স। ইয়ার্সও নাই। আচ্ছা আচ্ছা, কিন্তু যেটা একটা ইম্পর্টেন্ট জিনিস, যে বাংলাদেশ থেকে আমার চেম্বারে আসে অনেককে জি। দেখি যে ইমিগ্রেন্ট হয়ে আসলো, জি। যেমন ওকে আছে যে 4 বছর 5 বছর বয়স বা জি। টিনেজার, তাদের তো স্কুলে ভর্তি হতে হয় এখানে, জি। ভেরি ইম্পর্টেন্ট। তখন ওই যে এখানকার ইমিউনাইজেশন ফর্মে কনভার্ট করতে হয়, তো সেটা করার সময় দেখা যায় যে বাংলাদেশ থেকে যারা আসে, অনেকে আসে বাংলাতেই থাকে, তো সেটা আমার চেম্বারে যখন আসে আমি ওটাকে ইংরেজিতে ট্রান্সলেট করে আমি সেট করে দিই। হ্যাঁ, এটা খুবই ইম্পর্টেন্ট, এটা তো স্কুলে ভর্তি করবেন। সবাইকে বলবো যারা যদি এরকম কোনো প্রবলেমে পড়ে যেন আমার চেম্বারে আসে, হ্যাঁ, কারণ ডেফিনেটলি। এটা অনেকের হয়। আর আরেকটা হয় যেটা ইংরেজিতে দেওয়া থাকলেও আমাদের দেশের একটু স্কেডিউল ডিফারেন্ট দেন দিস কান্ট্রি। অনেক সময় হেলথ ডিপার্টমেন্টে গেলে বা অন্য আমেরিকান ডাক্তারের কাছে গেলে ওরা বুঝে না, তখন দেখা যায় যে খুব এক্সপেন্সিভও হয়ে যায় এবং ডাবল শটও দেওয়া হয়ে গেছে। বুঝতে পারছি। তাদেরকে আমি
আমার ইয়াতে দেখে বুঝে আমি একটা ফরম্যাট করে দিই, হ্যাঁ, যে কি দরকার কি দরকার না। তো হ্যাঁ, খুবই সুন্দর করে বলছেন মানিক ভাই। আমার সাজেশন থাকবে, মানে অনুরোধ থাকবে, যদি মানে নিউলি ইমিগ্রেন্ট যারা জর্জিয়া, আটলান্টা জর্জিয়াতে থাকেন বা আসছেন নতুন, যদি এ ধরনের কোনো কোয়েশ্চন থাকে বা এ ধরনের প্রয়োজন হয় আপনাদের, প্লিজ মানে আমাদের মানিক ভাইয়ের অফিসে আসবেন এবং ওনার সাথে যোগাযোগ করবেন, উনি হেল্প করবেন ইনশাল্লাহ। হ্যাঁ, এটা একটা আমার সুবিধা আছে, যেহেতু আমি আমার নিজস্ব প্র্যাকটিস, আই ক্যান টেক দ্য ডিসিশন, হ্যাঁ, এবং এটা আমার সুবিধা আছে, এবং আই ওয়ান্ট টু হেল্প আওয়ার কমিউনিটি, হ্যাঁ, বিশেষ করে যারা বাংলাদেশ থেকে আসে তাদের বাচ্চাদের। হ্যাঁ, আচ্ছা মানিক ভাই, থ্যাংক ইউ সো মাচ। এখন যেটা আমি আপনাকে প্যারেন্টস আমি বলতে চাচ্ছি যে আমাদের কি মানে যে অবহেলা করি আমরা সাধারণত আমাদের বাচ্চাদের সাথে, এগুলা ইমিডিয়েটলি অ্যাভয়েড করা উচিত। যদি কয়েকটা রিজন বলেন, যে কয়েকটা কারণ বলেন, আমরা কি বিষয়গুলো আমরা অবহেলা করি। আমরা ধরেন আমরা আমাদের মানে ডক্টরের কাছে যাই না, অনেক সময় দেখি কিন্তু আমরা মানে ইমিডিয়েটলি কোনো অ্যাকশন নেই না। হ্যাঁ, আমি বলবো যে বাচ্চাদের সবসময় অন্তত যে অ্যানুয়াল যে হেলথ চেক, জি জি, হ্যাঁ, এটা করা উচিত, যাওয়া উচিত। হ্যাঁ, এবং যদি ওই অনেক সময় দেখা যায় যে তারা ওই সিম্পল কোল্ড এগুলির জন্য চলে যায়, কিন্তু আসলে অনেক বড় ডিজিজের জন্য দেরি করে, যেন ওটার জন্য অবহেলা না করে। হ্যাঁ, অনেক সময় দেখা যায় সিম্পল একটা ইয়ার থেকে র্যাশ হচ্ছে, হঠাৎ করে দেখা গেল, হ্যাঁ, any new kind of rash you should go there. হ্যাঁ, যেমন আমার এক্সপিরিয়েন্সে বলি যে বাংলাদেশে একজন বাচ্চা এসেছিল, তার হঠাৎ র্যাশ, হ্যাঁ, একটা কালো দাগের মতো পিগমেন্টেশন। তখন ব্লাড টেস্ট করে ফেললাম, দেখা গেলো আলটিমেটলি বের হয়ে আসলো এটা যে একটা লিউকেমিয়া ছিল, ব্লাড ক্যান্সার। তো এই জন্যই কোনো কিছু নিজেরা বেশি ট্রিটমেন্ট করা উচিত না। হ্যাঁ, যদি কোনো আর বিশেষ করে যেটা বললাম যে যারা টিনেজার, অনেক সময় পিয়ার প্রেশারে তাদের অনেক সময় প্রবলেম হতে পারে। যদি দেখা যায় যে স্কুল গ্রেডিং খারাপ হচ্ছে, হ্যাঁ, তার ওজন কমে যাচ্ছে এবং একটু অ্যাবনর্মাল, তখন তাদেরকে নিয়ে যাওয়া উচিত, বোঝা উচিত যে কোনো কিছু তাদের ডিপ্রেশন বা কোনো পিয়ার প্রেশারে কোনো অন্য কোনো ড্রাগ বা অন্য কিছুতে তারা ইনভলভ কিনা। আচ্ছা, ওকে, এগুলো দিকে খেয়াল রাখা উচিত। হ্যাঁ, ওকে, খুব সুন্দর করে বলছেন। আমাদের সাথে আছেন ডক্টর মানিক, মোহাম্মদ আলী মানিক ভাই। হি ইজ মানে অনেক এক্সপিরিয়েন্স, অলমোস্ট লাইক 30 ইয়ার্স থেকে উনি প্র্যাকটিস করতেছেন শিশু বিশেষজ্ঞ হিসাবে। প্রিয় দর্শক, আমাদের সাথে আছেন ডক্টর মোহাম্মদ আলী মানিক। উনি লাস্ট 30 ইয়ার্স থেকে এই শিশু বিশেষজ্ঞ হিসেবে কাজ করে আসছেন। উনি আমাদের আটলান্টা জর্জিয়াতেই থাকেন। যদি আপনাদের কোনো কোয়েশন থাকে, যদি আপনারা আমাদের এই ফেসবুক কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করতে পারেন, অথবা আমরা নম্বরটা দিয়ে দেবো, ওনার সাথে আপনারা যোগাযোগ করবেন এবং ওনার হেল্প লাগলে আপনারা সহযোগিতা নেবেন ফর শিওর। মানিক ভাই, আপনার সাথে আরেকটা কোয়েশন আমার, যেটা হচ্ছে এখন ধরেন একটা বাচ্চার নিয়মিত যে চেক আপগুলো যদি আপনি আবার আমাদের দর্শকদেরকে বলেন, নিউবর্ন থেকে শুরু করে নিয়মিত যে চেক আপগুলা কবে করা উচিত? হ্যাঁ, নিউবর্ন ফার্স্ট হসপিটাল থেকে যখন ডিসচার্জ হয়, ওরাই বলে দেয় যে ইউ হ্যাভ টু সি ইওর পিডিয়াট্রিশিয়ান ইন 3 days। হ্যাঁ, সেটা 3 দিনের মধ্যে আসে, এটা হলো ফার্স্ট ভেরি ইম্পর্টেন্ট অ্যাপয়েন্টমেন্ট। হ্যাঁ, যদি ইন্স্যুরেন্সের প্রবলেমও থাকে যেন ওয়েট না করে। আচ্ছা, ওকে, they should come to the doctor's office. তারপর আমরা যেটা করে দেখি যে অফিসে আসার পর আমরা আবার সেকেন্ড ভিজিটটা করি আফটার 1 week, ওকে, টু সি হাউ বেবি ইজ গেইনিং ওয়েট, কিভাবে খাওয়া দাওয়া কি ঠিক মতো হচ্ছে কিনা। জি, সেটা তারপর নেক্সট ভিজিট হলো at 1 month, দেন 2 month, জি, 4 month, 6 month, 9 month, 1 year, 15 months, 18 months, 2 years. This very important. খুব সুন্দর বলছেন। আমরা এটা খুব সুন্দর বলছেন, আমরা এটা কমেন্ট সেকশনে দিয়ে দেবো এই বিষয়টা। ওকে, মানিক ভাই, আরেকটা বিষয় আমি যেটা আপনি একটু আগে উল্লেখ করছেন আপনার কথার মধ্যে, যে কমন কয়েকটা ডিজিজ আপনি দেখতে পাচ্ছেন বা কমন প্রবলেমগুলো দেখতে পাচ্ছেন ইদানিং, যেটা হচ্ছে অটিজম, লেট স্পিচ। এইটা নিয়ে যদি একটু আমাদের দর্শকদেরকে বলেন, এটা কেন হচ্ছে এবং এটা থেকে যদি কারো মানে দেখেন এই সিচুয়েশনটা, তখন কি করা উচিত? না, অটিজম এটার কোনো কারণ এখনো কেউ এটার ইয়া করতে পারেনি। এটা ব্রেন রিলেটেড এবং এটা দিন দিন বেড়েই যাচ্ছে। অনেকে আগে একটা ভুল ধারণা ছিল যে এমএমআর শট দিলে
নাকি এটা হয় মিজেলস মামস রুবেলার, কিন্তু সেটা একটা মিথ্যা ধারণা। কিন্তু শট না দেওয়ার পরও অনেকেরই হচ্ছে এবং এটা খুবই বেড়ে যাচ্ছে এবং ইদানিং আমি বেশি দেখছি। এবং আজকাল একটা ভালো, আমরা যখন প্রথম প্র্যাকটিস শুরু করি মার্কাস অটিজম সেন্টার ছিল, শুধু ওখানে অনেক দিন ওয়েট করতে হতো, কিন্তু এখন আজকাল এই গুনেট কাউন্টিতে বেশ কিছু সেন্টার হয়েছে। আচ্ছা, এই জিনিসটা হলো যত আর্লি পিক আপ করা যায়, এই জন্য আর্লি সাইনগুলো আমি তো বললাম যে 18 মান্থের পরেই আমরা বিশেষ করে এটা দেখি যে তাদের যেই কথাগুলি বলা, স্পিচ যেটা থাকা দরকার সেটার থেকে যদি কম হয়। তারপরে 2 বছর থেকে আমরা পটি ট্রেনিং শুরু করি, তারপরে যে পটি ট্রেনিং হয় না, আর বাচ্চাদের যেটা চেম্বারে আসার পর যেটা দেখি যে আই কন্ট্যাক্ট, সোশ্যাল কন্ট্যাক্ট এটা কম এবং তারা আইসোলেটেড থাকে, একা একা খেলতে চায়, অন্য বাচ্চাদের সাথে অ্যাভয়েড করে। আর যেটা আমার একটা সাইন যেটা হলো, আমি দেখেছি অটিস্টিক বাচ্চাদের খুব সেন্সিটিভ ইয়ার, সাউন্ড, লাউড সাউন্ড এরা অ্যাভয়েড করে। আচ্ছা, কান পরীক্ষাই করতে দেয় না, ফাইট করতে হয়, কান পরীক্ষা দেয় না। আচ্ছা, অটোস্কোপ দিয়ে। তো এটাই তো মেন হলো যে স্পিচ, দেন দেয়ার ওই আই কন্ট্যাক্ট, ওই ডিলাইট মানে পটি ট্রেনিং হচ্ছে না, হয় না, আর ওই মানে হাই সাউন্ড নয়েজ সহ্য করতে পারে না, এগুলো হলেই আমরা তখন রেফার করে দিই। বুঝতে পারছি। অটিজম সেন্টার আছে অনেক, যেখানে ওরা সব একসাথেই ইয়ে করে এবং যত তাড়াতাড়ি এটা ডায়াগনোস করা যায় দেখা যায় আউটকাম খুবই ভালো হয়। এবিএ থেরাপি যেটা বলে, হ্যাঁ, বুঝতে পারছি, খুবই উপকার হয়। তাই এটা যেন যেন ডিলে না করে। হ্যাঁ, অনেকে হয় কি ডিনায়াল আছে, ও শুনতে চায় না, না আমার বাচ্চার অটিজম, হ্যাঁ, এটা মানতে চায় না। এটা কিছু প্যারেন্টস আমি লক্ষ্য করেছি, বিশেষ করে আমাদের সাবকন্টিনেন্টের। তো এটার থেকে বেরিয়ে আসতে হবে, যেটা হলে যত আর্লি ট্রিটমেন্টটা নেওয়া যায় এবং ডায়াগনোস করা যায় তত ভালো হয়। খুব সুন্দর করে বলছেন মানিক ভাই। একটা বিষয় হচ্ছে, মানে প্রিয় দর্শক যারা আটলান্টা জর্জিয়াতে থাকেন, আপনারা হয়তো বা অনেকেই বিভিন্ন ডক্টরের কাছে যান, বাট বাংলা ভাষায় যখন কথা বলবেন তখন অনেক জিনিস বলতে পারবেন। তো আমাদের মধ্যে মানিক ভাই তো আছেন, উনি বাংলা কথা শুনবেন আপনার কাছ থেকে এবং আপনারা মানে একদম খুলে বলতে পারবেন যেগুলা আপনার দরকার বা যেগুলো প্রবলেমগুলো হচ্ছে। আমি সাজেশন করবো আর কি, যদি কোনো প্রয়োজন হয় ডেফিনেটলি ওনার সাথে যোগাযোগ করবেন। আচ্ছা মানিক ভাই, লাস্ট কোয়েশন, আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সময় দেওয়ার জন্য আমাদের সাথে। আমাদের যেটা হচ্ছে বাচ্চাদের যে মোবাইল দেখার যে আসক্তি আজকাল, যে মানে ডিভাইস, মানে অনেক ডিভাইসের প্রতি আসক্তি হয়ে গেছে, এবং আমার স্পেশালি আমার ছেলে মানে খাওয়ার সময় ওদের ফোনটা বা একটা কার্টুন দিতে হয়, নাহলে বসতে চায় না এক জায়গায়। তো এই বিষয়টা নিয়ে যদি আপনি কিছু বলেন। হ্যাঁ, এটার ছোট বাচ্চাদের দিলে যেন খেলাধুলা লিমিটেশন থাকে, যারা কিন্তু স্কুল এজ, স্কুলে যারা যায় প্রি-কে থেকে শুরু করে বাচ্চাদের এটা অ্যাভয়েড করা উচিত। একটা একদম লিমিটেশন, হাফ অ্যান আওয়ার টু 1 আওয়ার, হ্যাঁ, এবং যেন সারাক্ষণ যেন না থাকে। তো এটা অনেকটা ব্যাড ইফেক্ট, হ্যাঁ, ওদের চোখের উপর প্রেশার পড়ে, হ্যাঁ, ওদের আর তো আছেই, তাদের অন্য অনেক কিছু তারা বেশি আসক্ত হয়ে যায়, এডিক্টেড হয়ে যায়। তো অনেক বাজে জিনিসও দেখে ফেলে, হ্যাঁ, তো এটা কন্ট্রোল করতে হবে। আচ্ছা, রাইট, থ্যাংক ইউ সো মাচ মানিক ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। লাস্টলি যদি আপনি আমাদের এই দর্শক শ্রোতাকে কিছু মানে কি বলবেন, আপনার সাজেশন জাস্ট কয়েকটা লাইন যদি বলেন, যাদের নিউবর্ন বেবি আছে বা মানে টডলার আছে, ওদেরকে কি বলবেন? হ্যাঁ, যারা নিউ প্যারেন্টস এবং যাদের বাচ্চা আছে সবাইকে বলবো যে একটু মানে বাচ্চাদের সাথে মানে যত বেশি সময় দেওয়া যায়, হ্যাঁ, এবং যত মানে কোনো প্রবলেম হলেই যেন ডাক্তারের শরণাপন্ন হয়। অনেকের ওই মানে ওয়েট করতে থাকে এবং ওই বেশিরভাগ সময় চলে যায়, দেখা যায় যে ইমার্জেন্সি রুমে, যত অ্যাভয়েড করা যায় ইমার্জেন্সি রুম, বেশি সিম্পল ওষুধ নিয়ে যেন ইমার্জেন্সি রুমে না যায়, হ্যাঁ, ডাক্তারের কাছে আসে। আর যেটা হেলদি লাইফ, এবং তাদেরকে একটু পড়াশোনা ওই আমেরিকান একাডেমি অফ পিডিয়াট্রিক্সের ওয়েবসাইটে যে বা সিডিসির ওয়েবসাইটে যে নিউবর্ন কেয়ারের উপরে অনেক কিছু তারা জানতে পারবে, হ্যাঁ, কেন ইউটিউবে গেলে অনেক কিছু আছে, কিন্তু যেটা অথেন্টিক আমেরিকান একাডেমি অফ পিডিয়াট্রিক্স এবং সিডিসির গাইডলাইন অনুযায়ী যে কমন ডিজিজ এবং
হাউ টু টেক কেয়ার অফ ইউর বেবিস, হ্যাঁ, চিলড্রেন, এবং ইমিউনাইজেশন সম্পর্কে অনেক ওইখান থেকে তারা আইডিয়া নিতে পারবে। খুব সুন্দর করে বলছেন মানিক ভাই, থ্যাংক ইউ সো ভেরি মাচ। আপনি লাস্টলি আমাদের এই যে প্রোগ্রাম টকস উইথ আতাহার, আপনি তো দেখতেছেন, আপনি বলছেন যে খুব লাইক করছেন এটা জিনিসটা, প্লিজ এটা নিয়ে একটু বলবেন। এবং একজন সচেতন নাগরিক জর্জিয়ার, লাস্ট এত বছর ধরে জর্জিয়াতে আছেন, আপনি কি বলবেন এইগুলা নিয়ে, সব কিছু নিয়ে, জাস্ট ওভারঅল? হ্যাঁ, না, এটা খুব সুন্দর প্রোগ্রাম। আমি এই প্রোগ্রামটা আমি দেখি, আমাদের যে একটা নির্বাচন হয়ে গেল, হ্যাঁ, ঐতিহাসিক নির্বাচনই বলবো, এত উৎসাহ উদ্দীপনা আর হয়নি। আমি নিজেও নির্বাচন করেছিলাম, আমি তো বাংলা সমিতির প্রাক্তন সভাপতি 2003-04 ছিলাম। তো সত্যি এখন জনসংখ্যা, বাঙালির সংখ্যা দিন দিন বেড়ে যাচ্ছে। হ্যাঁ, তো আমাদের দরকার যে একটা সবার মধ্যে সৌহার্দ্য সম্প্রীতি। হ্যাঁ, আমি বলেছি এবার যেহেতু একটা নতুন কমিটি এসেছে, এরা যেন মিলেমিশে কাজ করে এবং কমিউনিটিকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যায়, এবং বাংলাদেশের ঐতিহ্য, কৃষ্টি, এটা যেন নতুন প্রজন্মের কাছে ছড়িয়ে দেয়। কারণ আমরা দেখি ইন্ডিয়ানদের, চাইনিজদের, ওদেরকে ওরা কিন্তু যখন আমার চেম্বারে আসে দেখি ওরা ঠিকই হিন্দিতে কথা বলে, আবার মাকে আবার ট্রান্সলেট করে দেয়। হ্যাঁ, যদি মা যদি ইংরেজি না বুঝে, তো ওরা ওদের রুটটা ধরে রেখেছে। তা আমাদেরও উচিত আমাদের ভাষায়, নিজের ভাষায় কথা বলুন। যারা স্কুলে যেহেতু শিখবে, ইংরেজি শিখবে, স্প্যানিশ শিখবে, বাচ্চাদের ওইভাবেই গড়ে তুলে, এবং বাংলাদেশের যখনই সুযোগ পাবেন যেন সামারে বা যে কোনো ছুটির সময় দেশে নিয়ে যাবে, এবং দেশের ঐতিহ্য, ইতিহাস, এগুলির সাথে যেন সম্পৃক্ত করি আমরা আমাদের বাচ্চাদের। থ্যাংক ইউ সো মাচ মানিক ভাই। লাস্টলি আমাদের এই প্রোগ্রাম, আমরা যদি আপনার অনুভূতিটা কি বলবেন আমাদের যে টকস উইথ আতাহার? না, খুব সুন্দর প্রোগ্রাম, এসে খুব ভালো লাগলো। উইশ ইউ গুড লাক এন্ড কিপ ইট আপ। থ্যাংক ইউ সো মাচ মানিক ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন। আর প্রিয় দর্শক, আপনারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা আমাদের সাথে থাকবেন সবসময়, এবং আমাদের এই ইউটিউব এবং ফেসবুক পেজগুলো ফলো দিয়ে রাখবেন, তাইলে আপনারা এই ভিডিওগুলো খুব তাড়াতাড়ি দেখতে পারবেন। দেখা হবে নেক্সট কোনো পর্বে, ততক্ষণ ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।